রেকর্ড অপশনটা আছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপর তারপরে মনে হয় আমার কাছে যে প্রতি বছরে তাইওয়ানে গড়ে 100 শিশু জন্মগ্রহণ করে। তাইওয়ানিজরা বিয়ে করতে অনিচ্ছুক, মানে এরা ম্যারেজ, মানে একজন আরেকজনের সাথে বিয়ে করবে এই জিনিসটা তারা বেশিটা আগ্রহ না। কারণ কি, তাইওয়ান একটা ভূমিকম্প প্রবণ দেশ, যার কারণে তাইওয়ানে দেখা যাচ্ছে যে আপনার হাউজিং কস্টটা অনেক বেশি। তাইওয়ানে হাউজিং কস্টটা সবচেয়ে বেশি। একটা হাউস বিল্ড আপ করতে যায় দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। এই জন্যই তাইওয়ানিজরা বিয়ে করতে রাজি হয় না। বিয়ে করার পরে দেখা যাচ্ছে সংখ্যা বাড়বে, মানুষজন বাড়বে, যার কারণে তার হাউসের সংখ্যাটাও বাড়বে। তো এইটা না করার কারণে তাইওয়ানে দেখা যাচ্ছে আস্তে আস্তে, মানে যারা ওল্ড এজ সংখ্যা মানুষ, এদের সংখ্যা হয়ে যাচ্ছে বেশি, আর ইয়াং জেনারেশন হয়ে যাচ্ছে কম। আমি যে কোনো সেমিনারে গেলি পরে, মানে আমি একটা, তার মানে আমি একটা চার্চের সাথে, মানে আমি যেহেতু মুসলিম কিন্তু আমি চার্চে ওদের কার্যক্রমগুলোতে আমি মাঝে মাঝে যাই দেখার জন্য যে কিভাবে এদের অনুষ্ঠানগুলো কালচারগুলো হয়। তো দেখি যে ওল্ড এজের সংখ্যা বেশি আর ইয়াং এজের সংখ্যা কম, যার কারণে দেখা যাচ্ছে যে আগামী 15 বছরে তাইওয়ানের অর্থনীতির ধস নামবে যদি না তারা ফরেন অ্যাবিলিটি সম্পন্ন মানুষদের তাদের দেশে রিক্রুট করে। এবং তারা তাদের ফরেন অ্যাবিলিটি সম্পন্ন মানুষের রিক্রুট করার পরে তারা তাদের প্রোগ্রেস দেখবে। প্রোগ্রেস দেখার পরে আপনি একবার স্কলারশিপ পালেন, পাওয়ার পরে আপনার প্রোগ্রেস ছিল কতটুকু পাস্টে, সেইগুলো বিবেচনা করে আপনি আবারও স্কলারশিপ পাবেন। তারপরে হয়তো আপনি কোনো জব পাবেন। জব পাওয়ার পরে আস্তে আস্তে আপনি ওখানে পেয়ারের জন্য, সিটিজেনশিপের জন্য যেই প্রসিডিওর গুলো আছে সেগুলো ফলো করলে একসময় তাইওয়ানিজ, মানে বাংলাদেশ থেকে তাইওয়ানিজ হবে। তবে একটা কথা হচ্ছে, যারা তাইওয়ানিজ হবে তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবে না। মানে তাইওয়ানের যে সিটিজেন শুধুমাত্র তাইওয়ানিজ, রাইট, তারা বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশি হন আপনার বাংলাদেশি সিটিজেনশিপ ত্যাগ করা লাগবে আমার জানা মতে। যাক, আমার জানায় ভুল হতে পারে, এই জন্য আমি বললাম যে অন্য দেশ আপনার ওইভাবে অভ্যর্থনা জানাবে না, কারণ তাদের প্রচুর পরিমাণ জনশক্তি আছে, ঠিক আছে, আর প্রচুর পরিমাণ লোক ওই দেশে যায়। এখন তাইওয়ান সবার কাছে পরিচিত না, বাংলাদেশে অনেকের কাছে পরিচিত না, যার কারণে হয়তো দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে তারা যায় না। বাংলাদেশ বাংলাদেশের মানুষজন তাইওয়ান সম্বন্ধে জানে না, যার কারণে অনেকেই তাইওয়ানে অ্যাপ্লাই করে না। যদি অ্যাপ্লাই করে তাহলে পরে স্কলারশিপ পাওয়ার যে পার্সেন্টেজ, চায়না অথবা কোরিয়া অথবা আপনার জাপানের ছাড়া এদের স্কলারশিপের পাওয়ার হারটা অনেকই বেশি হবে। গেল এই প্রথম বিষয়, প্রথমটাই উত্তরটাই একটু লং। তারপরে আপনি কখন আসতে চান দেখেন, তাইওয়ানের দুটো ধরনের দুইটা ইনটেক আছে। একটা হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক থাকে আর একটা জানুয়ারি ইনটেক। একটা কথা বলে নেওয়া ভালো যে বেশিরভাগ স্কলারশিপই তা ইউনিভার্সিটি প্রোভাইড করে সেপ্টেম্বর ইনটেকে। এখন যেহেতু আগস্ট মাস চলেই আসছে, সেপ্টেম্বর আপনারা অনেক ইউনিভার্সিটি হয়তো ক্লোজ করে ফেলছে তাদের অ্যাডমিশন প্রসিজার। এখন আপনাদের কি করতে পারেন, আপনারা সেপ্টেম্বর ইনটেক অথবা আগামী 26 সালে জানুয়ারি অথবা 26 সালে সেপ্টেম্বর ইনটেক ধরতে পারেন, কারণ সেপ্টেম্বর ইনটেকে স্কলারশিপের পরিমাণ বেশি থাকে। এরপরেও স্কলারশিপের ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব। তারপরে দেখেন তাইওয়ানে কোন কোন ইউনিভার্সিটি আপনি জয়েন করতে চান, মানে বাংলাদেশে যেরকম পাবলিক ইউনিভার্সিটি গুলোর ভিতরে দেখা যাচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে যদি ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি ধরি বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনি হিউম্যানিটিস দিক থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে এই যে কলা বিভাগে, তারপরে অন্যান্য যেগুলো বিভাগ আছে ব্যবসা বাণিজ্য, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেরকম ফার্স্ট ক্যাটাগরি। আর আছে আপনার এইগুলো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। আর আপনার যেগুলো হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলোর মধ্যে আছে দেখা যাচ্ছে যে ব্র্যাক, নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইগুলো থাকে। আর মেডিকেলের ভিতরে ঢাকা মেডিকেল, এইগুলো তো। তাইওয়ানে সব থেকে ভালো ইউনিভার্সিটি গুলো হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, যেরকম ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, ন্যাশনাল ইয়াংমিং চিওটাং ইউনিভার্সিটি, তারপরে এনসিএইচইউ, সেং হেসি ইউনিভার্সিটি। এরকম আমার প্রোনাউন্সিয়েশন অতটা ভালো না, তারপর আমি বলার চেষ্টা করলাম। তাইওয়ানের টপ ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি।
টপ ইউনিভার্সিটি যেরকম বাংলাদেশে বুয়েট, তাইওয়ানে ন্যাশনাল তাইওয়ান। এদিকে মেডিকেল সেক্টরে যদি আপনি যাইতে চান, তাহলে এই ন্যাশনাল চায়না মেডিকেল ইউনিভার্সিটি, এটা তাইওয়ানে তাইজং শহরে অবস্থিত, আমি যেখানে থাকি। বেসরকারি ইউনিভার্সিটির গুলোর ভিতরে দেখা যাচ্ছে যে এশিয়া ইউনিভার্সিটি, আরো অনেক সেং ইউনিভার্সিটি, এগুলো অনেক ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি সরকারি ইউনিভার্সিটিতে চান্স পালে ভালো হবে, না আমার বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ভালো হবে? দেখেন, টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস চিন্তা করা লাগবে। ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটিতে যদি আপনি পড়েন, সেই ক্ষেত্রে আপনার লোকেশন হবে তাইপেতে। দেখা যাচ্ছে বাংলাদেশের যে খরচ, মানে আপনার থাকা খাওয়া, একজন মানুষের, একটা পরিবারে তিনজন ফ্যামিলির 12,000 টাকা, 15,000, 20,000 টাকায় ভালো মতো চলে যায় একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, তিনজনের পরিবারে। কিন্তু দেখা যাচ্ছে তাই মানে আপনার একজনের, আপনি যদি মফস্বল এরিয়ায় থাকেন সেই ক্ষেত্রে তো মনে করেন 8,000 এন্ট্রি, 9,000 এন্ট্রি, 10,000 এন্ট্রি। 10,000 এন্ট্রি তো মনে করেন একটা প- খরচের ভিতরে পড়ে মফস্বল এরিয়াতেও। সবকিছু মানে ট্রান্সপোর্টেশন খরচ মিলায় আর এদিক সেদিক মিলায় 10,000 এন্ট্রি পড়ে। মানে বাংলাদেশি টাকায় প্রায় এখন যদি ধরা যায় 4.1 রেট চলতেছে, তো প্রায় 40-42 হাজার টাকার এরকম কাছাকাছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তাইপেতে যদি আপনার লোকেশন হয়, সেই ক্ষেত্রে তাইপের, দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা, তো ঢাকার খরচ আর আপনার ভৌগোলিক দিক থেকে আপনার কুষ্টিয়ার খরচ তো একরকম না, তাই না? সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে তাইপেতে আপনাদের খরচের মাত্রাটা একটু বেশি হয়। বেশি হলে পরেও স্কলারশিপ অপরচুনিটি, ওয়ার্কিং অপরচুনিটি দেখা যাচ্ছে তাইপেতে বেশি, রাজধানীতে বেশি। কিন্তু মফস্বল এরিয়াগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে দেখা যাচ্ছে যে এই একটু কম দেয়। আমাদের মেহেদি ভাই আছে, উনি এই থাকেন তাইজংয়ে, জব করতে যান ইলিন, উনার ইউনিভার্সিটি। এক সময় দেখি আমি তাইজংয়ে আছে, এক সময় দেখি আরেক জায়গায় আছে, আর এক সময় দেখি আরেক জায়গায়। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়ই আপনার এই আপনার মূল লক্ষ্য যদি হয় পড়াশোনা, আর পাশাপাশি যদি আপনি জব করতে চান আর ভালো জব পাইতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মফস্বল এরিয়াগুলোতে জব অপরচুনিটি একটু টাফই। মেহেদি ভাই কিছু বলবেন? মেহেদি ভাই কি আছেন? ভাই আমি আছি। তো বলেন, একটু আপনি বলেন। হলো তো আপনার সেশনটা একটু শেষ করেন আগে, তারপরে আমি হলো যে আপনার পরে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর কি। আপনি আগে আপনার সেশনটা শেষ করেন, তারপরে তার- ওনারা যদি কোনো প্রশ্ন থাকে তখন আমি এগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে দেখা যাচ্ছে যে তাইওয়ানে মেজর আছে, দেখা যাচ্ছে অনেকগুলো মেজরে, মানে কোন মেজরে আপনি পড়াশোনা, দেখেন তাইওয়ানে যেহেতু সেমিকন্ডাক্টর আছে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার কোম্পানি, তারপরে হচ্ছে মিডিয়াটেক, জেট্রন, যারা রোবোটিক্সে পড়াশোনা করে তাদের জেট্রন কোম্পানি ভালো, মিডিয়াটেকও ভালো, আসুস, তারপরে মিডিয়াটেক, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আরো অনেক ধরনের কোম্পানি আছে যেগুলো তাইওয়ানে অনেক ভালো। যেহেতু তাইওয়ানে সেমিকন্ডাক্টর একটা অনেক বড় ভূমিকা পালন করে চিপ ডিজাইনের ক্ষেত্রে, আইসি ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি মেজর আপনার হয় এই এআই রিলেটেড, অথবা আপনার ভিএলএসআই ডিজাইন, অথবা সেমিকন্ডাক্টর রিলেটেড, দেখা যাচ্ছে জব অপরচুনিটির মাত্রাটা একটু ভালো থাকে। কারণ এখনকার ট্রেন্ডই চলতেছে এআই, সেমিকন্ডাক্টর, এই সকল বিষয়। অন্য অন্য কোনো বিষয়ে যে আপনার জবের মাত্রা নেই এরকম না, কিন্তু আপনি এমবিএ তে পড়াশোনা করেন, এমবিএ তেও জব আছে বাংলাদেশে। দেখা যাচ্ছে, আমি জানি না বাংলাদেশে কোন সেক্টরে জবের মানে চাহিদাটা বেশি, এটা আমার জানা নেই। যেহেতু আমি পড়াশোনা করছি, আমার ব্যাচেলার ছিল ইন্ডিয়াতে, ট্রিপলিতে আমি পড়াশোনা করছি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে। তো আমি যে যতটুকু জানি যে তাইওয়ানে আপনার, যেহেতু সেখানে একটা বড় ভূমিকা রাখে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার কোম্পানি, স্বভাবতই আপনি যদি এই সকল রিলেটেড বিষয় নিয়ে, টেকনোলজিক্যাল রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনার জব অন্যদের থেকে পাওয়ার মাত্রাটা একটু বেশি হবে। কিন্তু সেই ক্ষেত্রে আবার কম্পিটিশনটাও কিন্তু বেশি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে মেজর বিষয়,
কি আপনি কি চুজ করবেন এইটা। এবার ডিপার্টমেন্ট তো আছেই, দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল, আপনার যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যদি ডিপার্টমেন্ট হয়, দেখা যাচ্ছে ওর ভিতরে আপনার ইসি, তারপরে বিভিন্ন সাব সেকশন থাকে এইগুলো। এবার আমি ফিউচার ট্রেন্ড নিয়ে একটা কথা বলতে চাই, তাইওয়ানের ফিউচার ট্রেন্ড যেরকম এখন দেখেন যে এখন এআই এর একটা যুগ চলতেছে, ঠিক আছে? এআই এর পরের যুগই আসবে হচ্ছে অটোমেশনের যুগ, যেখানে আপনার সবকিছু অটোমেটেড হবে। এআই এখন মানুষ, যেহেতু এআই কখনোই মানুষের ওভারকাম করতে পারবে কি পারবে না, এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মত মত পার্থক্য আছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে ফিউচার ট্রেন্ডে তাইওয়ান, যেহেতু আপনারা এখন মনে হয় রানি, এর বেশি একটা ইয়ে নেই, 9 মিনিট আছে। আমি পরে আবার একটা লিঙ্ক দেবো, সমস্যা নেই। আপনারা লিঙ্ক দিলে পরে আবার জয়েন করেন, যেহেতু আমার এটা আপগ্রেড না। তো আপনার এআই বিষয় নিয়ে যদি আপনি পড়াশোনা করেন এবং সেমিকন্ডাক্টর বিষয় নিয়ে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনার ফিউচার ট্রেন্ড অনেক ভালো অন্যান্য বিষয়ের তুলনায়। দেখা যাচ্ছে এই ট্রেন্ডের পরেই আপনার একটা ট্রেন্ড আসবে, যে ট্রেন্ডটা হচ্ছে আপনার আহ, আহ, যার বলে অটোমেশন সিস্টেম। দেখা যাচ্ছে যে অটোমেটিকলি এআই বিষয়টা, রোবোটিক্স অটোমেটিকলি এআই এর মাধ্যমে, রোবটের ভিতরে এআই গুলো সফলভাবে ইনপুট করা হয়েছে, সেই বিষয়গুলো সে মানুষের মতো হুবহু কপি করে কন্ট্রোল করতে পারতেছে। দেখা যাচ্ছে কার আপনার নিজে নিজে ড্রাইভ করা লাগছে না, সেই ক্ষেত্রে এই কার অটোমেটিকলি সে সবকিছু বাইরের পারিপার্শ্বিক পরিবেশ দেখে সে কার নিজে নিজে অটো পাইলটের কাজ করতেছে। তো একটা জিনিস যদি আপনার শর্ট গোল হয়, সেই ক্ষেত্রে টেকনোলজিক্যাল সাবজেক্ট যেগুলো আপনার ম্যাটেরিয়াল সায়েন্স অথবা অন্যান্য সেমিকন্ডাক্টর বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে পড়াশোনা করলে পরে এখনকার ট্রেন্ড হিসেবে ভালো। আর যদি আপনি আহ, ইয়ে ফিউচারে যদি আরো ভালো কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনার অটোমেশন সিস্টেম এই এই সকল বিষয় নিয়ে পড়লে পরে একটু বেশি ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, যেরকম এসওপি, রিকমেন্ডেশন লেটার, আর বাদ বাকি বিষয়গুলো তো পরবর্তীতে আপনারা নিজেরাও খুঁজে পাবেন। দেখা যাচ্ছে যে আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন, তাদের এসওপি, রিকমেন্ডেশন লেটার এইগুলো নিয়ে একটু সমস্যা হয়। আর একাডেমিক ডকুমেন্ট তো লাগবেই। প্রথমে আপনাদের একটা পাসপোর্ট হওয়া খুবই জরুরি। একটা এসওপি তৈরি করা খুবই ভালো দরকার, মানে ভালো মানের এসওপি দরকার একটা স্কলারশিপের জন্য। আর আপনার মিনিমাম 2টা রিকমেন্ডেশন লেটার দরকার। আর একাডেমিক ডকুমেন্ট তো আছে। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এসএসসি বা এসএসসি বা এইচএসসি ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য ব্যাচেলারের সার্টিফিকেট লাগে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আর পিএইচডি এর জন্য ব্যাচেলার প্লাস মাস্টার্স, অথবা কোনো ক্ষেত্রে শুধুমাত্র মাস্টার্সের সার্টিফিকেট হলেই হয়। এরপরে আসছে আপনার এই যে আপনি অফার লেটার পাওয়ার পরে যে কাজগুলো হবে সেইগুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। একদিনে এত কথা বলবো না, বুঝতে পারছেন? কারণ একদিনে এত কথা বলা সম্ভব না। আজকে যেহেতু একটা মিট আপ ইয়ে ছিল, মিট আপ একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি, তো আজকে যেহেতু মিট আপ এই দিন ছিল, এইগুলো আমি আলোচনা এখন করব না, আর একদিন আমি এইগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি একটা কথা বলি, আপনাদের সার্টিফিকেট গুলো একটু লিগালাইজেশন করা লাগবে। যেভাবে আমি লিগালাইজেশন করছি, দেখেন আপনার একটা জিনিস দেখেন। সরি, আমার স্ক্রিন কি দেখা যায়? আমার সার্টিফিকেট কি দেখা যায়? জি জি। এই যে এইখানে আপনার হচ্ছে এইখানে এই, আমি যেহেতু ইন্ডিয়া থেকে পড়াশোনা করছি, সেহেতু এমইএ থেকে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, আর হচ্ছে আপনার এই পাঞ্জাব যে বোর্ড ছিল, সেই বোর্ড থেকে অথেন্টিকেশন করার পরে তারপরে হচ্ছে আপনাদের প্রতিজনের একটা সার্টিফিকেট গুলো ওই ইয়ে থেকে এইভাবে অ্যাটাস্টেশন করানো লাগবে। যেহেতু বাংলাদেশের 2টা ইয়ে আছে, এম, 2টা মানে 2টা ডেজিগনেশন এম্বাসি আছে, একটা হচ্ছে ছিল আগে ইন্ডিয়া, এখনো হয়েছে থাইল্যান্ডও হয়েছে। তো আপনাদের সমস্যা হচ্ছে যে অনেকে বলতেছেন যে ইন্ডিয়ায় যাওয়াটা সমস্যা। কিন্তু শোনেন, আপনার স্কলারশিপে যদি অ্যাপ্লাই করতে হয়, এমওই স্কলারশিপের জন্য আপনার ইন্ডিয়াই কিন্তু আপনার অথরাইজ কান্ট্রি।
আর ভিসার ক্ষেত্রে আপনি যে কোনো দেশে যেতে পারেন, থাইল্যান্ড অথবা ইন্ডিয়া। সেই ক্ষেত্রে আপনার এই ডকুমেন্ট এইভাবে লিগালাইজেশন করা লাগবে প্রতিটা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ আর মেইন সার্টিফিকেট যেগুলো আছে এইভাবে করা লাগবে। এই প্রসেসগুলো আমি আস্তে আস্তে বলবো। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় এই পর্যন্তই থাকা ভালো। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে তবে করেন, মেহেদি ভাই আস্তে আস্তে উত্তর দেবে। এই লিগালাইজেশন গুলা কি মানে এম্বাসি থেকে করতে হবে? মেহেদি ভাই বলেন। লিগালাইজেশন আসলে ব্যাপারগুলো হচ্ছে যে আপনার আপনি যদি বাংলাদেশ থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আগে প্রথমে আপনার অ্যাটেস্ট করা লাগবে আপনার ইউনিভার্সিটি থেকে। তারপরে ইউনিভার্সিটির পরে আপনাকে আপনার ডকুমেন্ট অ্যাটেস্ট করা লাগবে ফরেন মিনিস্ট্রি থেকে। সবগুলো করার পরে যখন আপনার অফার লেটার চলে আসবে আপনার তাইওয়ান থেকে, তখন আপনার আহ, আপনি যেই যে দেশ থেকে আপনি ভিসা ইন্টারভিউর জন্য দাঁড়াবেন, সেই দেশের বাংলাদেশের দূতাবাস, দূতাবাসে গিয়ে হলো যে আপনার যে হাই কমিশনে গিয়ে হলো যে আপনার অ্যাটেস্ট করা লাগবে। তারপরে সেম ডকুমেন্টস আপনার অ্যাটেস্ট করা লাগবে আপনার তাইওয়ান এম্বাসি থেকে। এসব এটা হলো আপনার প্রসেস। তো এখন তো আপনার অ্যাটেস্ট করা শেষ, হুম, হুম। অ্যাটেস্টেশনের কাজ শেষ, তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আমি আস্তে স্টেপগুলো আস্তে। আবার বলি। জি জি হ্যাঁ, বলেন আমি স্যার, স্টেপগুলো বলেন। আবার বলি। জি বলেন। আহ, মনে করেন আপনার গ্রাজুয়েশন বাংলাদেশে শেষ। আপনার প্রথম কাজ হবে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার সার্টিফিকেট গুলা অ্যাটেস্ট করা। তারপরে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি, কথা বুঝছেন? সরি, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড ফরেন মিনিস্ট্রি, এই দুটো দুইটা একসাথে করা লাগবে। আচ্ছা। তারপরে এই আপনার অ্যাটেস্টেশন এই পর্যন্ত। আপনি এখন মনে করেন এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করলেন তাইওয়ানে। অ্যাপ্লাই করার পরে আপনার অফার লেটার চলে আসছে। হুম, এখন আপনার কাজ হবে ভিসা ইন্টারভিউর জন্য দাঁড়ানো। আচ্ছা। ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়া থেকে দাঁড়াবেন ভিসা ইন্টারভিউর জন্য বা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। প্রথমে ওইখানে যাওয়ার পরে আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করা লাগবে। ওইখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস গুলো জমা দিবেন। হুম, হুম, তো ওরা ওগুলো অ্যাটেস্ট করবে। হুম, হুম। অ্যাটেস্ট করার পরে আপনার হলো যে আমি যেগুলো করছি আমি সেগুলোই বলছি। তারপর সেম ডকুমেন্টস আপনার তাইওয়ান এমবাসিতে আপনার আবার জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, তারা হয়তো বা দু একদিন সময় নিবে। এখন মনে হয় 2 ওয়ার্কিং ডেজ নেই বর্তমানে। তারপর আপনার ওরা হচ্ছে ভেরিফিকেশন করে আপনাকে ডকুমেন্টস গুলো ব্যাক দিবে। আচ্ছা, ব্যাক দেওয়ার পরে আপনি আপনার কাজ হবে ভিসা ভিসার জন্য হলো যে আপনার অ্যাপ্লাই করা। কথা বুঝছেন? আচ্ছা, আর আচ্ছা, আচ্ছা। জি ভাই। কোনো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন যদি থাকে। না, মানে মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি হুম। আপনার এগুলো যে অত ইজি প্রসেস না, ও গুলো। সরি, এটা অত ডিফিকাল্ট না। কথা বুঝছেন? তো আমাদের যে ছোট গ্রুপটা আছে ফেসবুকে, ওইখানে যদি আপনি যে কোনো বিষয় নিয়ে যদি একটা কোনো আপনার কনফিউশন থাকে একটা পোস্টে দিবেন। তো এখানে আমার বড় ভাইরা বা যারা পড়াশোনা করতেছে তাইওয়ানে, তারা অনেক হেল্পফুল সত্যি বলতে। আমি অনেক হেল্প পাইছি সত্যি বলতে, প্রচুর হেল্প করেছেন ওনারা আমাদের। তো আচ্ছা। ওদিক দিয়ে মনে করি আর কি, যদি আমরা যে যারা ইন দ্য ফিউচার যারা তাইওয়ানে পড়াশোনা করতে চাই তাদের যদি হেল্প না করি তাহলে ব্যাপারটা আসলে এটা নফরমানির মতো অবস্থা হবে আর কি। যেহেতু আমরা হেল্প আচ্ছা। পাইছি, তো হুম, এখন আমাদের এটা কর্তব্য হলো যে যারা পড়াশোনা করতে চায় তাইওয়ানে তাদের হুম। মানে ইনফরমেশন দিয়ে সাহায্য করা। আচ্ছা ভাই, এটাই। আরেকটা কোশ্চেন ছিল যে মানে উম, মানে তাইওয়ানে হচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কলারশিপ গুলা, তো এইখানে হচ্ছে মানে কিরকম স্টাইপেন্ড প্রোভাইড করে নাকি স্টাইপেন্ড প্রোভাইড করে আচ্ছা, না? ইউনিভার্সিটি স্কলারশিপ তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা ডিপেন্ড করছে আসলে। বেসিকলি ওরা 6 থেকে 10 হাজার এনটিডি মতো দেয়। আমি যদি মানে মানে জেনারিক ইউনিভার্সিটির কথা বলি। আর আচ্ছা, কিছু আচ্ছা, স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যেগুলো একটু স্টাইপেন্ড বেশি দেয়। তবে ইউনিভার্সিটির পরিমাণ মানে ওই যারা একটু মনে করেন হ্যান্ডসাম একটা স্টাইপেন্ড দেয় ওই পরিমাণ ইউনিভার্সিটির সংখ্যাটা বেশ কম। মনে করেন আপনি হয়তো 15 হাজার এনটিডি পাইতে পারেন, 15-10 হাজার বা 20 হাজার এনটিডি অ্যাট বেস্ট। আচ্ছা, আচ্ছা। আর এই ইউনিভার্সিটির কথা বললো যে হাসিবুল ভাই, ওরা কিন্তু আমার হ্যাঁ, 40,000 বা 30,000 এনটিডি মতো দেয় আই গেস পার মান্থ স্টাইপেন্ড। তাদের স্টাইপেন্ড অ্যামাউন্ট অনেক ভালো। তবে এশিয়া আমি এশিয়া মনে করি কি ইউনিভার্সিটি। হুম তবে আমি আমি যে ইউনিভার্সিটিতে পড়ি আমাকে আমাকে ওরা হচ্ছে যে স্টাইপেন্ড দেয় 6,000 এনটিডি পার মান্থ। আসলে তারপর
আমি আরো কিছু ইউনিভার্সিটি জানি, আমার আশেপাশে কিছু ইউনিভার্সিটি আছে। ভাই এখন তো ওদের মানে একটা এই ইউনিভার্সিটিতে। এই জিনিসটা কাটে যাবে মানে এই মিটিংটা ক্লোজ হয়ে যাবে তো আপনাদের কি, আমি কি মিটিং এ আরেকটা লিংক দেবো নাকি আজকে এই পর্যন্তই থাকবে, জি আপনারা জি, কি বলেন? আরেকটা আহ, দিলে ভালো কালকে হয় ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে পরে মেহেদি ভাই আপনি এই ওকে পর্যন্ত ভাই। থাক, আমি আরেকটা মিটিং লিংক দিই, তারপরে শুরু করেন, নাই কথার ভিতরে কাটে গেলে আবার দেখা যাচ্ছে যে আপনাদের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি লিঙ্ক আরেকটা দেন, আমি ওইখানে জয়েন করছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।